আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সকলে একটু দূরে থাকুন। আগামী 72 ঘন্টা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটবে। 72 ঘন্টার ভিতরে কি ঘটছে বা ঘটতে যাচ্ছে, ডাক্তার ইনুস তারা গত 2 দিন ধরে তিন বাহিনী সহ ব্যাপক মিটিং মিছিল করছে, ব্যাপক মিটিং করছে প্রতিদিন। এবং যতটুকু এই মুহূর্তে পর্যন্ত খবর পাচ্ছি, তাতে হচ্ছে যে ইন্ডিয়া হয়তো সার্জিক্যাল স্ট্রাইক করে দিতে পারে বাংলাদেশের উপর। আসলে এরা কোনো রিস্ক নিতে চাচ্ছে না, কারণ হচ্ছে ওরা জানে যে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হবে যাতে নির্বাচনটা না হয়। মূলত ইনুস বাহিনী যেটা ওই যে নির্বাচন নির্বাচন বলতেছে, এগুলো না। আর একটা কথা বলি, আপনি নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হবে না, যেহেতু আপনার সমস্ত মানবাধিকার সংস্থা, ইউনেস্কো, জাতিসংঘ, কমনওয়েলথ সবাই বলছি ইনক্লুসিভ ইলেকশন। যেখানে আগে ইউরোপিয়ান ইউনিয়ন বলছিল যে ওকে, কিন্তু এখন ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে ইনক্লুসিভ হইতে হবে। ইনক্লুসিভ হইতে হলে আওয়ামী লীগকে লাগবেই, আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে না। তো এখন আসি যে ওই যে 72 ঘন্টা বললাম, আপনারা জানেন যে এর আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম, বলেছিলাম 2 দিন আগেরই, যে কুমিল্লা থেকে অলরেডি 11 জনকে উঠাই নিয়ে গেছিল এটা জঙ্গি আস্তানা থেকে, এবং বাকি 2 জন বাংলাদেশ সেনাবাহিনী ধরছে এবং কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। এইটা হচ্ছে যে খলিলুর রহমানের সাথে যেসব কথাবার্তা হয়েছিল ইন্ডিয়াতে, এবং পরে উনি দোহা থাকতেই এই অ্যাটাকটা করছে। যে বাংলাদেশের যে 14টা ঘাঁটির কথা বলা হয়েছিল, এই ঘাঁটিগুলোর মধ্যে এটা একটা। বিভিন্ন জন বলতেছে যে এছাড়াও অন্যান্য ঘাঁটিতে ড্রোন অ্যাটাক হয়েছে বা ইয়ে হয়েছে, তবে সেই বিষয়ে আমি আসলে 100% শিওর না। তবে এটা শিওর যে আগামী 72 ঘন্টার ভেতরে নোটাম ঘোষণা হয়েছে 14,000 কিলোমিটার, যেটা আপনার পৃথিবীর ইতিহাসে এত বড় নোটাম আর কখনো হয় নাই। 14,000 কিলোমিটার ধরে কোনো দেশ কোনো অস্ত্র প্রশিক্ষণ বা অস্ত্র বিস্ফোরণ এগুলোর জন্য 14,000 কিলোমিটার নেয় না, পুরোটাই ব্লক। এবং পুরো এরিয়ায় আপনাদের ওই যে ব্যানারে যে ছবিটা দেখছেন, এই ধরনের কামান থেকে শুরু করে বিভিন্ন মিসাইল চার্জ করার মতন যত মেশিনপত্র আছে সব ওখানে আছে। পুরো বর্ডারে এই মুহূর্তে 2.5 লক্ষ সেনাবাহিনী আছে, সেনাবাহিনী ইন্ডিয়ান সেনা। এবং সবচেয়ে মজার বিষয়, আপনার যে 7 সিস্টার খেয়ে দিবেন বলছেন, সেইখানে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ সেনা, যেটাকে গুর্খা সেনা বলা হয়। গুর্খা, এইখানে আমাদের নেপালি এবং ভারতীয় সব পাহাড়ি সেনা, এগুলো গুর্খা। এটা ব্রিটেনে আছে এই সেনাটা, কারণ ব্রিটেন যেহেতু আমাদেরকে আগে রুল করেছিল, ব্রিটেনের গুর্খা সেনা। এবং গুর্খা সেনারা অস্ত্র ছাড়াও শুধুমাত্র একটা ছুরি দিয়েও অস্ত্রধারী 8-10 জনকে এট এ টাইম মারতে পারে, এত দুর্ধর্ষ এই গুর্খা সেনা। ওইটা পুরোটাকে ডেপ্লয়েড করে দেওয়া হয়েছে 7 সিস্টারে। আর এই যে ছবি, আমি আরো কিছু ছবি এবং লাইভ ভিডিও করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। যে কোনো মুহূর্তে হয়তো আমরা লাইভ করতে পারি ওই অঞ্চলগুলো, পুরো বাংলাদেশের পুরো বর্ডারটা, ইন্ডিয়া বাংলাদেশের সমস্ত বর্ডারে পুরোটাতে লাইভ করার জন্য চেষ্টা চলছে। হয়তো সফল হতে পারি, যদি হতে পারি তাহলে সাথে সাথে আপনাদেরকে লাইভে করে দেখাবো যে কি অবস্থা। এবং যতটুকু এই মুহূর্তে পর্যন্ত খবর পাচ্ছি, তাতে হচ্ছে যে ইন্ডিয়া হয়তো সার্জিক্যাল স্ট্রাইক করে দিতে পারে বাংলাদেশের উপরে। এবং ডাক্তার ইনুস তারা গত 2 দিন ধরে তিন বাহিনী সহ ব্যাপক মিটিং মিছিল করছে, ব্যাপক মিটিং করছে প্রতিদিন। বর্ডারের অবস্থা কি হচ্ছে, বর্ডারে এখন ওদের পেঁয়াজ পয়সা যাইতেছে, এই পয়সা যাইতেছে, সেই পয়সা, এগুলা বইলা খুব হই হই রই রই করতেছে যে ইন্ডিয়ার পেঁয়াজ পচতেছে। এগুলা মানুষ যাতে খবর না নেয় যে আসলে ভেতরে ইন্ডিয়া বাংলাদেশের টেনশনটা কোথায় কি যাচ্ছে, কোথায় কি হচ্ছে, যে কোনো কিছু হচ্ছে কিনা, এগুলো। এবং রংপুর থেকে, আমি গত ভিডিওতে বলেছি, রংপুর থেকে প্রায় 12,000 সেনা আমাদের বর্ডারের উপরে নিয়ে আসা হয়েছে। আরও যা সেনা আছে তাও নিয়ে আসা হচ্ছে। এবং গতকাল রাত থেকে আপনার ছবিতে যে যে ট্যাঙ্ক কামান যেতে দেখছেন, ট্রাকে, বাসে, গাড়িতে করে, এগুলো সব কালকে এখনো চলছে। এই মুহূর্ত আপনারা যখন এই ভিডিওটা দেখবেন, এই মুহূর্ত পর্যন্ত এগুলো চলছে। সুতরাং এই 72 ঘন্টা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল মোমেন্ট। এই 72 ঘন্টার ভিতরে ইন্ডিয়া মাইরও দিতে পারে, মাইর খাওয়ার ব্যবস্থা করতে পারে, আমাদেরকে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এবং ঢাকা শহরের ভেতরে আজকের যা খবর, ঢাকা শহরের ভেতরে 6টা আস্তানা অলরেডি
চিহ্নিত করা হয়েছে এবং এগুলোর সবচেয়ে বড় বড় মাদ্রাসা যেই আছে এই ধরনের 2-3টা আছে এবং সাথে আরও কিছু স্পট আছে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে যে জঙ্গি আস্তানা বলে, এবং এইখানে নাকি প্রশিক্ষিত পাকিস্তানি গোয়েন্দা সংস্থার শত শত লোক আছে এবং তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটাইতে পারে, যার কারণে আপনার একটা সতর্কতা জারি করছে, যেটা বাংলাদেশের কোনো পত্র পত্রিকা বা টিভিতে বলে নাই, কিন্তু গভর্নমেন্টে বলে নাই। এটা গোয়েন্দা সংস্থার যে সতর্কতাটা, গোয়েন্দা সংস্থা সরাসরি এনএসআই ডিজিএফআই, বাংলাদেশের এনএসআই ডিজিএফআই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সতর্কতা পাঠাইছে সেটা বলছি। সেটা হচ্ছে যে ঢাকার খিলক্ষেত কনকর্ড অ্যাপার্টমেন্ট ও পাশে পিঙ্ক সিটি ডুপ্লেক্স আবাসিক এলাকা পাকিস্তানের জঙ্গি সংগঠনের বড় সামরিক নেতা জাকির খান ও আইএসআই এর সদস্যরা অবস্থান করছে। গোয়েন্দা রিপোর্ট, বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট। ঢাকায় পাকিস্তানি এম্বাসিতে তাদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশের কিছু পাকিস্তানপন্থী অফিসার দেখভাল করছে এগুলো। পিঙ্ক সিটি ডুপ্লেক্স পিঙ্ক সিটি ডুরেক্স আবাসিক বাংলাদেশের জঙ্গি সহ বিমান বিধ্বংসী রকেট লঞ্চার ভারী অস্ত্র যোগান প্রশিক্ষণ দিচ্ছে, যেখান দিয়ে বিমান উঠানামা করে এয়ারপোর্টের অপোজিটে, জাস্ট ঢাকা এয়ারপোর্টের অপোজিটে। এটা হচ্ছে যে একদম সরাসরি গোয়েন্দা রিপোর্ট, এটা বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট। এবং এইসব জায়গায়, এই জন্য বলছি 72 ঘন্টার মধ্যে এইসব জায়গাতে অ্যাটাক হয়ে যেতে পারে। এই যে জায়গাগুলোর কথা বলছি, একটু দূরে থাকুন, সকলে একটু দূরে থাকুন। আগামী 72 ঘন্টা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটবে। আর যদি তেমন আরো কিছু আপডেট আসে, যখনই আসবে সাথে সাথে আপনাদেরকে লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করব। কি ক্ষমতা আছে ভারতের সাথে ফাইট করার? কোন যোগ্যতা আছে? এরা কুদতেছে পাকিস্তানের সাহসে, এরা কুদতেছে তুরস্কের সাহসে, এরা কুদতেছে মিডল ইস্টের একটি দেশের সাহসে, এরা কুদতেছে একটি পরাশক্তির সাহসে। কিন্তু যুদ্ধ লাগলে যে কেউ কারো পক্ষে থাকে না, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কিন্তু তা দেখেছে। সেও কিন্তু কম কুদে নাই, তার পক্ষে কম জনতা ছিল না, এবং এখনো তার পক্ষে লক্ষ লক্ষ মানুষ মিছিল করতেছে। কোনো কাজ হয়েছে? যখন ধরে নিয়ে গেছে কেউ কথা বলে নাই। চীন এবং রাশিয়া একটা বিবৃতিও দেয় নাই, একটা বিবৃতিও দেয় নাই। আপনি দেখেন, একটা বিবৃতি দিয়েছে, এর বিরুদ্ধে দেয় নাই। দুই একজন মিউ করছে বিড়ালের মতো, অনেকটা পায়ে ধরার মতো, যে পারলে এটা কেন করলেন, কি কারণে। কেউ বলো না তুই করলি কে, এটা বলার সাহস কেউ পায় না। তো ভারত যখন বাংলাদেশকে আক্রমণ করে বসবে, এই কেউ আসবে না, কেউ আসবে না। আর ভারত বাংলাদেশকে আক্রমণ করলে কিন্তু এক 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 ফ্রন্টে সে যুদ্ধ করবে না, সে কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করবে। আপনি নিশ্চিত থাকেন, আপনি নিশ্চিত থাকেন। ভারত যদি কোনো কারণে বাংলাদেশ আক্রমণ করে, সে একই সাথে পাকিস্তানেও আক্রমণ করবে। আপনার চ্যানেলের মাধ্যমে এটা আমি বলে দিলাম, এটা ঘটবে যদি ঘটে আর কি। কিন্তু ভারত আপাতত বাংলাদেশ সার্জিক্যাল স্ট্রাইক করবে বলে আমার মনে হয় না। যদিও ভারত জানে যে বাংলাদেশে বহুবিধ প্রায় 20টার মতো সন্ত্রাসী আড্ডা ট্রেনিং চলতেছে এখানে সন্ত্রাসীদের, এবং জামাতের আমির তো বলছেই তাদের 50 লক্ষ জিহাদি আছে, তার মধ্যে 25 লক্ষ আন্ডারগ্রাউন্ড। তো বলছেই, তারা তো এটা নতুন করে না, এটা তারা আমাদের বলতে হবে না, তারাই বলেছে। কিন্তু ভারত সেটা করবে না। ভারত যে কাজটা করবে, ফুড চেইনটা কেটে দিবে। আমি আবারও বলছি, ফুড চেইনটা কেটে দিবে। বাংলাদেশের মানুষ দলে দলে পালে পালে না খেয়ে মারা যাবে, এবং সেই দিকেই বাংলাদেশ যাচ্ছে। আপনি আমাকে আমাকে কারো হাত থেকে রক্ষা করতে পারবেন, আমার চিকিৎসা থেকে রক্ষা করতে পারবেন, আপনি আমাকে কেউ যদি মারতে আসে রক্ষা করতে পারবেন, কিন্তু আমি যদি আত্মহত্যা করি আপনি আমাকে ফেরাইতে পারবেন? পারবেন না। তো বাংলাদেশ আত্মহত্যার দিকে যাচ্ছে। পাকিস্তানের সাথে দ্বন্দ্ব করলেও বাংলাদেশে কিছু যায় আসে না। সৌদি আরবের সাথে দ্বন্দ্ব করলেও বাংলাদেশের লোক না খায় মরবে না। আমি বারবার বলেছি এই কথা, এবং আমি সেটা প্রকাশ্যেও বলেছি, এবং প্রথম থেকে বলছি, এখনো বলি যে, এবং আমিই প্রথম বলেছি, সেটা হলো সৌদি আরবের সাথে পাঙ্গা লাগলেও আমরা না খায় মরবো না। কষ্ট হবে, অর্থনৈতিকভাবে আমরা দুর্বল হবো, না খায় মরবো না। আমেরিকার সাথে পাঙ্গা লাগলে আমরা, ধরেন পাঙ্গা মানে আমেরিকার সাথে বদামি করলে, যেটা ভারতের সাথে করতেছে, এরকম ছ্যাঁচড়ামি পাতরামি করলে তাও না খায় মরবো না। কষ্ট হবে, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, আমাদের গার্মেন্টস কোথাও ইউরোপে যাবে না, আমেরিকা যাবে না। কম খেতে হবে, কিন্তু না খায় মরবে না। কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে বাংলাদেশের লোক কিন্তু না খেয়ে মারা যাবে। কারণ এই 18 কোটি লোকের 1 কোটি বাদ দেন, ওই 1 কোটি তো আপনি হিন্দুদের তো আর কেউ খাবার দিবে না, বাংলাদেশের লোক মুসলমানরাই খাবে। তো এই 17 কোটি মুসলমানের আমেরিকা এসে পালবে না। আর পাকিস্তান নিজে ভিখারি রাষ্ট্র, তুরস্কের অর্থনীতিও খালে বিলে, ঠিক আছে। কেউ আসবে না বাংলাদেশকে রক্ষা করতে। এখন ক্ষমতায় কারা? জামাতের ইউনূস সরকার, তাই না? জামাতের ইউনূস সরকার। জামাতের ইউনূস সরকার যেহেতু এখন ক্ষমতায়, তো বাংলাদেশকে ধ্বংস করতে যা যা করতে তা তো সে করবেই। কারণ বাংলাদেশ যদি উপরে উঠে, তখন তো বলবে হামে পাকিস্তান, বলবে হামে বাংলাদেশ বানাতো, হামে বাংলাদেশ বানাতো।
এই যে পাকিস্তানের সাংসদরা বলেছে আমি বাংলাদেশ বানাবো। এই যে বাংলাদেশের যে উত্থান, এটা তো বাংলাদেশের পেয়ারা পাকিস্তানে তো সহ্য হইতেছে না। তাই বাংলাদেশকে নামায়া ভিখারিস্তান বানাইতে যা যা করতে হয় তা করবে। আর জামাতের নেতা তো ঘোষণাই দিয়েছে বাংলাদেশকে জাকাতিস্তান বানাবে, সে তো ঘোষণাই করেছে। কিন্তু জাকাতিস্তান বানাতে পুরো ভিখারিস্তান না বানায় তারা ছাড়বে না। তাই বাংলাদেশকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা সব ধ্বংস করে পুরো পৃথিবী থেকে তারা আইসোলেটেড করে ফেলবে। এবং এরা পরে শেষে দেখবেন না খেয়ে মারা যাবে। ভারত, আমি শুধু চিন্তা করতেছি জানেন, আপনি যদিও শিরোনাম দিছেন যে আবার কি সার্জিক স্ট্রাইকের পথে, না, বাংলাদেশ সার্জিক স্ট্রাইক হবে বলে আমার মনে হয় না। না খেলে মারবে ভারত, না খেলে মারবে। কারণ কি জানেন, এটা এরাই চাইতেছে। মানে বাংলাদেশের যে বর্তমান সরকার আছে, জামাত, হেফাজত, ইউনুস গ্যাং, বিএনপি গ্যাং, এরা চাইতেছে একটু না খায় থাকবে। কিন্তু এরা জানে না এই শখ মিটাই দিবে ভারত। ভারত যেদিন বাংলাদেশে খাদ্য রপ্তানি বন্ধ করে দিবে, ভারত যেদিন বাংলাদেশে শিল্পের কাঁচামাল রপ্তানি বন্ধ করে দিবে, আকাশপথ বন্ধ করে দিবে, ৩ মাসের মধ্যে বাংলাদেশের দুর্ভিক্ষ লেগে যাবে এবং পালে পালে মারা যাবে। সেই দিকে বাংলাদেশ যাচ্ছে এবং এটা এরা চাচ্ছে। ওই যে আগেই বললাম আমি যে আপনি আমাকে কেউ যদি মারতে আসে ফিরাইতে পারবেন আমার শুভাকাঙ্ক্ষী হইলে। আমার ঝড় তুফান হইলে আপনি ঘরে নিয়ে আমার আশ্রয় দিবেন। আমি চিকিৎসায় মরতে গেলে আপনি আমাকে চিকিৎসার সুবিধা দিবেন, সহযোগিতা করবেন। বিনা চিকিৎসা যদি মরতে থাকি। কিন্তু আমি যদি আত্মহত্যা করি আপনি আমাকে কিভাবে ফিরাবেন? তো বাংলাদেশ আত্মহত্যা করতে যাচ্ছে। ভারতের সাথে আমি ওই যে যেটা বলতেছিলাম শুরুতে, যে ভারত, পাকিস্তান, সৌদি আরব, ইউরোপ, আমেরিকার সাথেও যদি বাংলাদেশ পাঙ্গা নেয়, অন্তত না খেয়ে মারা যাবে না। একবেলা হইলেও ভাত পাবে। একবেলা হইলেও খায়া বাঁচতে পারবে। কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে মৌলভী সাহেবরা দাওয়াত খায় না? সেটা একেবারে ফুইলা পেট ফুইলা ফুটবল মানে পেট ফুইলা বানায়, ড্রাম বানায়। পাছার গোস্ত বাইরে যায়। ঘাড়ের গোস্ত বাইরে গেছে না মৌলভীদের? এদের কপালে খুব শীঘ্রই দুর্ভিক্ষ আছে, না খেয়ে থাকবে। সেই দিকেই যাচ্ছে। বুঝতে পারছেন? কারণ মানুষই ভাত পাবে না, মৌলভীদের কারা দাওয়াত খাওয়াবে? ঠিক আছে? কারা দাওয়াত খাবে? আরে যে এত এতিমখানা হইলে কারা খায়? সবচেয়ে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগলে সর্বপ্রথম কিন্তু সর্বপ্রথম কিন্তু বিপদে পড়বে এই মৌলবীরা, আর বিপদে পড়বে আর্মি। না খায় থাকতে হবে এদের। আর্মিতে যাইতে হবে যুদ্ধে, আর মৌলবীরা মরবে না খায়া। এই তালেব এলেমেরা, মাদ্রাসা ছাত্ররা না খায় মারা যাবে। কারণ এরা চলে হইলো মানুষের অন্য গ্রামের খাবার দিয়ে মাদ্রাসা চলে। তো নিজেই ভাত পাবে না, নিজের পোলাপানরে ভাত দিতে পারবে না। আমি কি তখন মাদ্রাসায় খাবার দিতে যাবো এতিমেরে বলতে? যাব না। আর সাদকা আনবেন আফগানিস্তান থেকে, সাদকা আনলে কি সৌদি আরব থেকে সাদকা আনবেন? টাকা আনবেন? টাকা দিয়ে টাকা তো কামড়ায় খাইতে পারবেন না আপনি। তেল তো আপনি কামড়ায় খাইতে পারবেন না, সোনা আপনি কামড়ায় খাইতে পারবেন না। ডায়মন্ড দিলেও আপনি কামড়ায় খাইতে পারবেন, তো পেট ভরে না, পেট ভরতে ভাত লাগবে, পেট ভরতে আটা লাগবে। তো সেগুলো কই থেকে আসবে? সেগুলো ভারত বার্মা থেকে আসবে, আর কই থেকে আসবে? তো আপনি পাবেন না, টাকা হইলেও আপনি পাবেন না। ভারত যখন ফুড চেইনটা কেটে দিবে, বাংলাদেশের মানুষ পালে পালে দুর্ভিক্ষে মারা যাবে। ওইদিকে দেশ যাচ্ছে, আপনি ঠেকাইতে পারবেন না। বাংলাদেশের ২০২৪ সালের ৫ই আগস্টের পরের থেকে বাংলাদেশ, এখন তো জামাতের ইউনূস সরকার, ঠিক আছে? এরা আত্মহত্যা করতেছে বাংলাদেশে, এখন আপনি ঠেকাইতে পারবেন না। পারবেনই না আপনি ঠেকাইতে। কারণ এরা চুলকাইতেছে, তার সর্বশেষ সিম্পটম। ভারত যে আস্তে আস্তে অ্যাকশনে যাচ্ছে, ভারত কিন্তু এবার বাংলাদেশকে অজগরের মতো ধরবে। অজগরের মতো আস্তে আস্তে সে টেরই পাবে না, পেটের ভিতরে চলে যাইতেছে। আমার ধারণা এইখানেই ক্ষান্ত থাকবে না বাংলাদেশ। যে কোনো মূল্যে ভারতের সাথে একটা বিরোধ করার চেষ্টা করবে। তারপরে যেটা ঘটবে সেটা হচ্ছে যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন শুরু করবে। কারণ যেহেতু আত্মীয়-স্বজন নিয়ে গেছে, হাই কমিশনারদের আত্মীয়-স্বজন নিয়ে চলে গেছে, কয়েকদিন পরে হয়তো হাই কমিশনার চলে যাবে। ভারতের হাই কমিশন বন্ধ হয়ে যাবে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হবে। তারপরে কি করবে? তারপরে রইল বাকি আওয়ামী লীগ তো মাঠে নাই। কারে আপনি মারবেন? মারবেন কারে? সংখ্যালঘুদের। কারণ আওয়ামী লীগ তো প্রচুর ১৭ মাস মারছেন। এটা দিয়ে আর মার্কেট দখল করা যাবে না। নতুন জজবা পয়দা হবে না। এখন কি রইল বাকি? হিন্দু। কিছুদিন পর দেখবেন হিন্দুদের পেটানো শুরু করবে। হিন্দুদের নারীদের ধর্ষণ করা শুরু করবে, জমি দখল করা শুরু করবে। অহেতুক ঝামেলা বাঁধাবে। পায়ে পাড়া দিয়ে ঝগড়া। পৃথিবীতে দুর্বল কোন দুর্বল মানুষ, দুর্বল যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে তার প্রমাণ হলো বাংলাদেশ। কিন্তু যাদের আশ্রয়ে প্রশ্রয়ে লাফালাফি করতেছে, যেদিন ভারত ধরবে সেদিন আর আসবে। আচ্ছা, ভারত যুদ্ধ করবো না, যুদ্ধ করলে না আপনি আসবেন, তাই না? মনে করেন ভারত যদি বিমান হামলা করে তখন না পাকিস্তান কোন দিক দিয়ে আসবে? আমি বুঝে উঠতে পারি নির্বোধ গুলো, বাংলাদেশের নির্বোধ গুলো একবার এদের সামরিক জ্ঞানের লিঙ্গ জ্ঞানও নাই। পাকিস্তান কোন দিক দিয়ে আসবে? বাংলাদেশে ঢুকবে। বঙ্গোপসাগর যখন দখল করে নিবে ভারত, এখানে কিভাবে আপনি অন্য দেশে এসে সহযোগিতা করবে? কোন দেশই আসবে না। বরং তখন ওই যে চুক্তি হবে আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে, যে তোমরা আরেকটা দেশ তোমরা নাও, একটা দেশ আমরা নেই। বাংলাদেশ তখন ১ ভাগ না ৩ ভাগ হয়ে যাবে। একটা খ্রিস্টান রাষ্ট্র হবে, একটা হিন্দু রাষ্ট্র হবে, আর একটা ওই যে এতটুকু একটা বাংলাদেশ থাকবে। ঠিক আছে? তবে ভারত বাংলাদেশ ভাঙার আগে পাকিস্তান ভাঙবে। আরে পাকিস্তানের তো অস্তিত্ব টিকে থাকবে না আগামী ৫ বছরে। আর বাংলাদেশের লোকজন লাফালাফি শুরু করে দিছে এই রাজাকার আলবদরের চেলা চামুন্ডারা।
এরা মনে করতেছে যে দেখেন না এদের জজবা পারমাণবিক বোমা গিলে খাবে। এরা কত বড় মূর্খ, এই সমস্ত মূর্খদের আপনি কিভাবে বোঝাবেন? আমি তো বলছি যে এই দেশ আত্মহত্যা করতে যাচ্ছে। এই দেশটা ৩ ভাগে ভাগ হয়ে যাবে। মানে এটা আগে মনে হয় না, এখন মনে হচ্ছে, এই ৫-৬ মাস যাবত মনে হচ্ছে। দেখবেন ওই যে আমেরিকা এবং ইসরায়েল মিলে একটা দেশ বানাবে খ্রিস্টান রাষ্ট্র। হয়তো চিটাগাং নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র। ওই রংপুর, রাজশাহী ওই অঞ্চল নিয়ে একটা হিন্দু রাষ্ট্র বানাবে। কারণ এই ১ কোটি হিন্দু আপনি কোথায় রাখবেন? ১,৩০,০০,০০০ হিন্দু কাগজপত্রে আছে। আরো বেশি আছে। কাগজপত্রে ১,৩০,০০,০০০ নাকি ৩২,০০,০০০। তাদের জন্য একটা দেশ দিতে হবে। তাহলে মুসলমানরা পরে এখানে বাংলাদেশ কোথায় থাকবে? চিটাগাং বন্দর যদি জায়গা, ওদিক দিয়ে রাজশাহীর ওই দিক দিয়ে অঞ্চল জায়গা হিন্দুদের হাতে। হিন্দু ল্যান্ড মনে করেন হইলো। আর বাংলাদেশ থাকলো। এটার নাম দিবে বাংলাস্তান। তাই না করবে? যে হুমায়ুন আজাদ বই লিখেছিলেন বাংলাস্তান। ভারতের উপরে এত রাগ। আচ্ছা, ভারতের হাই কমিশন আক্রমণ করতে পারে, রাগ করে ধরে নিলাম কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায়, ধরে নিলাম ভারতের উপরে আপনার খুব রাগ, আপনি ভারত হাই কমিশনে আক্রমণ চালালেন, ধরে নিলাম। ভাই ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আপনি আগুন দিয়েছেন কেন? সেখানে হাজার হাজার বই ছিল, হাজার হাজার বই। আপনি সেই গ্রন্থাগার পুড়ে দিলেন কেন? আমাকে বলেন, আমাকে বুঝায় বলেন। এটা কোনো জবাব আছে? এই জবাব কেউ চায় নাই। যেদিন ওই গ্রন্থাগার পুড়ে দিছে, তারপরে কিন্তু ভারত বুঝেছে কিনা জানি না, আমি বুঝে গেছি যে বাংলাদেশের মানুষ কত ভারত বিদ্বেষী, সর্বোচ্চ সর্বোচ্চ রূপ তারা দেখিয়েছে। আপনি বই নিয়ে বাড়িতে নিয়ে চলে যেতেন। ওই যে শেখ হাসিনার ওখান থেকে কোরআন শরীফ নিয়ে গেছেন, জায়নামাজ নিয়ে গেছেন, তার তার পোশাক নিয়ে গেছেন, তার আন্ডারগার্মেন্ট নিয়ে গেছেন, এমনকি কমোড পর্যন্ত উঠাই নিয়ে গেছেন, মুরগি পর্যন্ত নিয়ে গেছেন। ঠিক আছে? কুত্তাটা শুধু নিয়ে যায় নাই। ঠিক আছে? কারণ কুত্তা তো আবার ইসলামে হারাম। আর সব নিয়ে গেছে। এখন শুনেন, আপনি বইগুলো নিয়ে বাড়িতে নিয়ে চলে যাইতেন। তাইলে বলতাম, আপনার রাগ, ওখানে হামলা করছেন, বইগুলো নিয়ে আগুন দিলেন কেন? আপনি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আগুন দিলেন কেন? বই পুরো কারা? বই পড়ে যারা বর্বর, অসভ্য, সন্ত্রাসী, জঙ্গি, তারাই কেবল বই পড়ে। যারা স্বাধীনতা বিরোধী না শুধু, যারা সভ্যতা বিরোধী, সংস্কৃতি বিরোধী, যারা মানবতা বিরোধী, যারা জ্ঞান বিরোধী, বিজ্ঞান বিরোধী, তারাই তো গ্রন্থাগার পড়বে। গ্রন্থাগার পুরার জিনিস? আপনি বলেন আমাকে গ্রন্থাগার পুরার জিনিস কিনা? আরে ভাই, আমি মওদুদির পছন্দ করি না। তারপরে মওদুদির বই পড়তে গেলে আমি বলবো, ভাই পড়িস না, আমার দিয়ে দে, আমি নিয়ে এসে পড়বো। বই তো পড়তে দিব না আমি। আমি সবচাইতে ঘৃণা করি মওদুদির বইগুলোকে। ঘৃণা করি। কিন্তু আমি বই তো পড়বো না। কারণ বই তো বই। আপনি বইয়ের সাথে আপনার কি শত্রুতা? তখনই বোঝা গেছে। তো এটার সিম্পটম কি? সিম্পটম হলো ভারতের বিরুদ্ধে তারা পরিকল্পনা করেছে বহু কিছু ঘটাবে। এই বাংলাদেশে এই মুহূর্তে এই বাংলাদেশটা এখন ২য় পাকিস্তান। এই বাংলাদেশটা এখন জামাতের ইউনূস সরকার না। পাকিস্তানের জামাতের ইউনূস সরকার। বর্তমান বাংলাদেশটা হচ্ছে পাকিস্তানের জামাতের ইউনূস সরকার। তারেক রহমানের কন্যা তো শুধু বলেছিল ইউনূস নিয়ন্ত্রিত, জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকার। আমি প্রথমে নাম দিয়েছি ইউনূসের জামাতের ইউনূস সরকার। এখন বলে দিলাম আপনাকে, আপনার চ্যানেলে এটা প্রথম বললাম, এর আগে বলে আসছি জামাতের ইউনূস সরকার। আপনার চ্যানেলে বললাম এটা হলো পাকিস্তানের জামাতের ইউনূস সরকার। তো এরা যে কোনো কিছুই ঘটাবে। আর বাংলাদেশকে বলির পাঠা বানাচ্ছে। বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের শত্রু। পাকিস্তান চিন্তা করছে এই শত্রুকে বাঘ মারতে, অর্থাৎ ভারতকে, আমি বারবার বলতেছি, আপনাদের কতবার বলবো আর, যে বাঘ মারতে শত্রুকে পাঠাচ্ছে। বাংলাদেশের খাঁটি প্রভাব পাকিস্তান প্রয়োগ করতেছে, একে পাঠিয়েছে, যাতে বাঘ যদি মরে তাহলে তো সোনাই সোহাগা, আর যদি শত্রু মরে তাও লাভ। অর্থাৎ পাকিস্তান ধ্বংস হলো পাকিস্তান, বাংলাদেশ ধ্বংস হলো পাকিস্তানের লাভ, আর ভারত ধ্বংস হলো তো সোনাই সোহাগা। তো এই জন্যই সে পাকিস্তান এখানে ইনফ্লুয়েন্স, এই জন্য জজবাত, এই জন্য এত মাদ্রাসা পয়দা। মাদ্রাসা এখানে আপনার একটা জিনিস বলি, এই পাকিস্তান বিরোধী, পাকিস্তানের যে ভারত বিরোধী যে চেতনা, জজবা তৈরি করছে, এটা কোথা থেকে তৈরি করছে? এই মাদ্রাসা থেকে। শুধু এখন মাদ্রাসা না, এখন বিশ্ববিদ্যালয়গুলো মাদ্রাসা বানাই ফেলছে। সুতরাং বাংলাদেশের সাথে ভারতের একটা ভয়াবহ পরিস্থিতি অনিবার্য। আর এটা থেকে সরাইতে গেলে অবশ্যই গণতান্ত্রিক সরকার দরকার। আচ্ছা, দুই গুন্ডার সঙ্গে যখন মারপিট হয় তখন ভদ্রলোকের কি করা উচিত? ভদ্রলোকেরা দূরের একেবারে একটা চায়ের দোকানে বসে চা বিস্কুট খেতে খেতে, অথবা মুড়ি চানাচুর খেতে খেতে, অথবা নেড়ো বিস্কুট চেবাতে চেবাতে মজা নেবে। এখন দুই গুন্ডার, এক গুন্ডা হচ্ছে ইউরোপ আর এক গুন্ডা হচ্ছে আমেরিকা। সারা পৃথিবী জুড়ে এরাই সমস্ত দাপাদাপি করেছে। এখন নিজেদের মধ্যে ক্যাচার লেগে গেছে, সেটা হচ্ছে হিস্সা নিয়ে। হিস্সাটা কি? সেটা হচ্ছে গ্রিনল্যান্ড। এখন সংঘবদ্ধ একটা গুন্ডা আর একা একেবারে দারা সিং এর মতো একটা গুন্ডা। এখন দুই গুন্ডার মধ্যে
ব্যাপক গন্ডগোল চলছে। এই যে দাভোসের সম্মেলন হলো না, দাভোসের সম্মেলন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা কথা বলেছেন যে এতদিন যারা পাপ করে এসছে সেই পাপের শাস্তি তারাই ভুগবে, তারা নিজেদের মধ্যে চুলোচুলি খেয়েই করে মরবে, আমরা দূর থেকে মজা দেখব। একদম সত্যি কথা বলেছেন। এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনলেন সস্ত্রীক, তখন এই জার্মানি, তারপরে ফ্রান্স, ইতালি সব বলেছিল ব্রাভো, দারুণ কাজ করেছেন। মালিক তো একেবারে মানে দুনিয়ার শুদ্ধ ফাটিয়ে দিয়েছে যে সালা মস্তান হতো ऐसा মস্তান হোক, মস্তানি করতে হলে ऐसा মস্তানি করতে হবে যাতে পৃথিবীর লোক দেখে। আর এই মস্তানির জন্য একেবারে আমাদের নরেন্দ্র মোদীকে একেবারে আতঙ্কিত করে রেখে দিয়েছিলেন। তিনি মনে করছেন নরেন্দ্র মোদী আতঙ্কিত হয়ে গেছেন, কিন্তু নরেন্দ্র মোদী তিনি কথাবার্তা কিছু বলেন না, হ্যাঁও বলেন না, হুঁও বলেন না, দেখাও করবো বলেন না, দেখা করবো নাও বলেন না, কোনো সোশ্যাল মিডিয়ায় কিছু একটা লিখলে তার উত্তরও দেন না, কোনো রেসিপ্রোকেট করেন না। এই বড় গুন্ডাটা এখন এই একটা সাইডে একটা ছোট গুন্ডা পড়ে আছে, সে পাত্তা দিচ্ছে না বলে সে এখন বেজায় খেপেছিল। 200%, 50%, 100%, 200%, লাস্টে গিয়ে ঠেকলো 500%-এর ধমকি। তোর এত হিস্সা আমার চাই, তুই যা লুটেছিস তার এত হিস্সা আমার চাই। কিন্তু ভারতবর্ষ তো কাউকে লুটতে যায়নি ভাই। তোমার যদি ব্যবসা না করার প্রয়োজন হয় তাহলে তুমি ব্যবসা করবে না। ভারতবর্ষ কারো কলার ধরে বলেছে যে আমার সঙ্গে ব্যবসা করতে হবে? এই যে আমেরিকা বলেছে আমরা ব্যবসা করব না, করবে না। এখন ঘটনা কি হয়েছে? ঘটনা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের সঙ্গে তোর ডিল করে ফেলেছে। সেই ডিলটা ফাইনাল হয়ে যাবে। সেই ডিলের অঙ্কটা খুব সম্ভবত শোনা যাচ্ছে $2.1 ট্রিলিয়ন, $2.1 ট্রিলিয়ন শোনা যাচ্ছে। আর যে ডিলটা আমেরিকার সঙ্গে ইউরোপের ছিল সেই ডিলটা ছিল $1.68 ট্রিলিয়ন। ইউরোপ বলে দিয়েছে গ্রিনল্যান্ডের ব্যাপার নিয়ে যখন মন কষাকষি হলো, এখন বলে দিয়েছে যে ওই আমাদের যে ডিলটা হওয়ার কথা ছিল, যেটা খসড়া হয়েছিল, আমরা ডিলটার মধ্যে ঢুকবো না, আমরা ইন্ডিয়ায় চলে যাব, আমরা ভারতের সঙ্গে ব্যবসা করব না। মালিক তুমি ঘরে যাও। এখন দুই মালিকের ঝাপটি কালকে ধরা পড়লো দাভোসের মঞ্চে একে অপরকে একেবারে ধমকি ধামকা দিয়ে একেবারে মানে না ম্যাক্রন ছাড়বেন, না ইতালির সুন্দরী প্রেসিডেন্ট আমাদের মেলোনি ছাড়বেন, না আমাদের মার্ক কানি ছাড়বেন কানাডার, কারণ কানাডাকেও তিনি অন্তর্ভুক্ত করে নিয়েছেন গ্রিনল্যান্ডের সঙ্গে। পৃথিবী তো মালিক যখন যেখানে পারবে সেখানে একেবারে একটা খোঁটা পড়ে দেবে, এটা আমার জমি, জিসকা লাঠি উস্কা ভ্যাস, তো আমার জমি, তা আমার জমিতে লাঠি পুঁততে গেছেন কানাডায়। মার্ক কার্নি তো একদিন ধরে হুজুর করতেন, কালকে মার্ক কার্নি বলে দিয়েছেন আপনি যা করতে চাইছেন তা জীবনেও আপনার স্বপ্ন পূরণ হবে না। কানাডা এবং ইউরোপ সমগ্র শক্তি দিয়ে ইউএস কে প্রতিহত করবে এবং ইউএস এর যান কয়লা করে দেবে। আবার হুমকিও দিয়েছে যে আমরা তো $2.1 ট্রিলিয়ন আমরা তো এ তো ক্যান্সেল করলামই। এর পাশাপাশি আমেরিকার জন্য কোনো দরজা আমরা খোলা রাখলাম না। তার মানে আমেরিকার আর কোনো পণ্য ইউরোপে ঢুকবে না। ইউরোপ কি সুবিধা দিয়েছিল? 0% ট্যারিফ, মানে হুজুরকে 0% ট্যারিফের সুযোগ দিয়েছিল যে তুমি যে মালটা তুমি আমেরিকায় যে দামে বেচো ইউরোপে এসে সেই দামেই বেচো। মালিকের তো সহ্য হলো না, কোনো ভালো জিনিস তো মালিকের সহ্য হয় না। এই যে মালিককে ভারতবর্ষ এত সুবিধা দিয়ে রেখে দিয়েছিল, তুমি যা পাঠাচ্ছ তাই পাঠাও, আমরা তোমাকে কোনো বাধা দেবো না। কিন্তু যখন ট্যারিফটা নিয়ে ভালো সব জিনিস ভালো যখন চলে, এই লোকটা তো কথা বলে কেন আমি বুঝতে পারি না।
এই মাঝরাতে উঠে ঝপাঝপ একটা টুইট করে দিল, ভোরবেলা আবার ভুলে গেল। এত বেশি কথা বলে, আর বেশি কথা বলা মানে ভুলভাল বকা। ভারতের সঙ্গে অহেতুক একটা ভালো একটা সম্পর্ক সেটাকে নষ্ট করে দিল। তা এখন কি হলো, ভারত চলে গেল সাইডে, ভারত বিভিন্ন বাজার খুঁজে নিল, বাজার খুঁজে নিয়ে তোমায় ত্যাগ করে দিল। বলে না, স্ত্রীকে ত্যাগ করা, মালিককে ভারতবর্ষ ত্যাগ করে দিয়েছে। মালিক পড়েছে এখন ফাঁপড়ে। মালিক এখন বলছে নয়াদিল্লির সঙ্গে মজবুত চুক্তি হবে। যখন ওখানে ঝাড় খেয়েছে দাভোসের মঞ্চে, তখন এই যে মালিক এখানে দেখুন, মালিক এখানে দাভোসের মঞ্চে বসে আছে, আর তার নিচে লেখা আছে এই যে নয়াদিল্লির সঙ্গে মজবুত চুক্তি হবে। তা মালিক কি বলছে? মালিক বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে গিয়ে সুইজারল্যান্ডের দাভোসে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই আন্তর্জাতিক মঞ্চে এক সাংবাদিক সম্মেলনে ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, ভারতের সঙ্গে আমাদের একটি দুর্দান্ত ও মজবুত বাণিজ্য চুক্তি হবে। রাশিয়ার থেকে তেল কেনার জন্য গত আগস্ট থেকে ভারতের উপরে 50% শুল্কের আমদানি চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিন সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন ট্রাম্প। বলেন, আপনারা একজন দুর্দান্ত নেতা পেয়েছেন, আমি ওকে খুবই শ্রদ্ধা করি। আরে দুর্দান্ত নেতা তো আমরা পেয়েছি, সেটা আমরা জানি। তো আপনি সার্টিফিকেট দেওয়ার কে? আপনি সার্টিফিকেট দেওয়ার কে? কি দুর্দান্ত নেতা? আমার কি দুর্দান্ত নেতা নয়, অত্যন্ত জঘন্য নেতা? আপনার সার্টিফিকেটের প্রয়োজন নেই। আপনি আপনার আমেরিকা নিয়ে থাকুন। আমেরিকার একবার তো ওই যে মাগার যারা সমর্থক আছে, তারা ছাড়া কেউ আপনাকে সমর্থন করছে না। হ্যাঁ, একটা ইস্যুতে সমর্থন করছে, সেটা হচ্ছে মানে অবৈধ অভিবাসী, সেইটার সমর্থন করছে। বাকি কোনো কিছুতে আপনাকে সমর্থন করছেন না। আর আপনার মিড টার্ম ইলেকশনে পুরো নৌকো ভরা ডুবি হবে। সুতরাং এখন বলছেন মাদার অফ অল ট্রেড। ট্রাম্প বলছেন যে এবার যে ভারতের সঙ্গে চুক্তিটা হবে সেটা হবে মাদার অফ অল ট্রেড। সেটা আমরা 300 মিলিয়ন কি 500 মিলিয়ন ডলারে নিয়ে যেতে পারি। কিন্তু নরেন্দ্র মোদী আগেও চুপ ছিলেন, এখনো চুপ। তিনি এখন সোশ্যাল মিডিয়ায় এখন দারুণ দাপিয়ে বেড়াচ্ছেন, নরেন্দ্র মোদীর মুখ দিয়ে প্রশংসার বাণী একেবারে ঝরঝরিয়ে ঝরছে, কিন্তু নরেন্দ্র মোদী কোনো উত্তর দেয় না। না বলেন থ্যাংক ইউ মিস্টার ট্রাম্প, না বলেন মাই ফ্রেন্ড আই এম ভেরি হ্যাপি টু হিয়ার ইট, কিচ্ছু বলেন না। তাতে এখন খুব চিন্তায় রয়েছেন আমাদের মালিক, যে আদৌ বড় বুক করে যে এদের 300, 400, 500 মিলিয়ন ডলারের আমরা যে ট্রেড ডিলের কথা মাদার অফ ট্রেড ডিল বলে ফেলেছি, এবার মাদার অফ ট্রেড ডিল যদি এখন ডিলে হয়ে যায়, তাহলে আমি এই মিড টার্ম ইলেকশনের আগে তো আমায় কিছু করে দেখাতেই হবে। পাশাপাশি আবার ধমক দিয়েছেন, ইরানকে আমি ছাড়বো না, কারণ ইরান নাকি তার প্রাণনাশের হুমকি দিয়েছে। এই যে আমি বলছিলাম যে কোনো একটা সুযোগে ইরানকে মারবে, এই দেখুন মুছে যাবে ইরান, হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান সরকার তাকে প্রাণে মেরে ফেলতে পারে এমন আশঙ্কার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার উপরে হামলার চেষ্টা হলে ইরানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। উনি ইস্যু খোঁজেন। আমি গতকালকেও বলেছি যে ইরানকে মারবে, এখন পজ দিয়েছেন গ্রিনল্যান্ড নিয়ে পড়ে আছেন বলে। এই যে এতদিন ধরে আমি বলি না, এতদিন ধরে এই যে ড্রাগের গল্প, ভেনেজুয়েলা থেকে এত ড্রাগ আসছে, অমুক তমুক আসছে, এই যে এত গল্প করা হলো, এখন আর ড্রাগের গল্প শোনেন? মাদুরোর ওয়াইফকে তুলে নিয়ে এসছেন, ড্রাগের গল্প বন্ধ, এখন শুধু তেলের গল্প হয়। কে কত তেল নেবে, কত তেল বেচবে, কি দামে বেচবে, এই হচ্ছে আমাদের মালিকের কাজকর্ম। তা মালিক এখন এতে কি দাভোসে গিয়ে খুব মুশকিলে পড়েছেন। দুনিয়ার লোক এখন মালিককে দুষতে আরম্ভ করে। দুনিয়া মানে কি, তার ইউরোপ আর এক গুন্ডা। এই গুন্ডা তো গুন্ডামি কম করেনি, সারা বিশ্ব জুড়ে এই গুন্ডামি করে গেছে। যত উপনিবেশ ছিল
সারা পৃথিবীতে নয় ফ্রান্সের দখলে ছিল, নয় ইটালির দখলে ছিল, নয় জার্মানির দখলে ছিল। জার্মানি তো বিশ্বযুদ্ধই লাগিয়ে দিল দাদাগিরি করে। তা এখন তো ইতিহাস তো ক্ষমা করবে না, না করবে মালিককে, না করবে ইউরোপকে। এই যে কার্নি ফার্নি যে সমস্ত আছে না, সব ট্রাম্পের পেছনে ধরে চুপ করে গেছে। এখন মারপিট হচ্ছে, চা নিন, কফি নিন, পপকর্ন নিন, টুপটাপ করে দেখুন আর সিনেমা দেখে যান।